দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদের সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ে লাল গালিচা অভ্যর্থনা জানালেন চীনের প্রধানমন্ত্রী। দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠক, বিভিন্ন ক্ষেত্রে 13 সমঝোতা স্মারক সই। বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে বর্তমানে চীন অনেক বড় একটা ভূমিকা রাখছে এবং সেই ধারাবাহিকতায় আজকের আলাপচারিতায় উঠে এসেছে চীন কিভাবে বাংলাদেশের রোড, ব্রিজ, টানেল, পোর্ট এই ধরনের খুব ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট প্রসেসে হেল্প করতে পারে। প্রায় 2 বছর পর বাংলাদেশের নাগরিকদের জন্য আবারও চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা। আবেদন করা যাবে 28 জুন থেকে, জানালেন নবনিযুক্ত হাই কমিশনার। To announce that we are resuming our normal visa applications for tourist visas. পাসপোর্ট, বিচার সংশ্লিষ্ট সেবা, আইনশৃঙ্খলা এবং ভূমি সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাত, বলছে টিআইবি। অনিয়ম রোধে নাগরিক সেবার জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ। একটা ফাঁক বা একাধিক ফাঁক কিন্তু রয়ে গেছে, যার মাধ্যমে গ্রাহকদের প্রতারণা করা হয়। উত্তরাঞ্চলে ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা ও ধরলার পানি ক্রমেই বাড়ছে। সঙ্গে নদী ভাঙন, তলিয়ে গেছে বিভিন্ন চর, নিচু এলাকার কাঁচা রাস্তা ও মৌসুমি ফসলের ক্ষেত। শক্তিশালী 2 ভূমিকম্পে মৃত্যুপুরী ভেনেজুয়েলা। এখন পর্যন্ত 1.5 শতাধিক মানুষের প্রাণহানি, হাজার হাজার মানুষ নিখোঁজ। দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা। এবারে পুরো আয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনের গ্রেট হল অব দ্য পিপলে লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হয়েছে। সেখানে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেছেন। এ সময় বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে 13টি সমঝোতা স্মারক সই হয়েছে। বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন থেকে মোটর শোভাযাত্রায় বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে চীনের প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান। তারেক রহমানকে লাল গালিচা দিয়ে অভিবাদন মঞ্চে নিয়ে যান লি কিয়াং। চীনের সশস্ত্র বাহিনীর সুসজ্জিত একটি চৌকস দলের সালাম গ্রহণ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ সময় 2 দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। বৈঠক শেষে 2 প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই বাংলাদেশ চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক 13টি সমঝোতা স্মারক সই হয়। পরে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা জানান, তারেক রহমানের নেতৃত্বের উপর চীনের পূর্ণ আস্থা রয়েছে। মাননীয় লি কিয়াং বলছেন যে চায়না ওয়েলকামস বাংলাদেশিস অ্যাপ্লিকেশন ফর রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ RCEP। এটা 15 দেশের 15 নেশন ব্লক দ্যাট এলিমিনেটস 90% of tariffs. এ সময় প্রধানমন্ত্রী শিক্ষা বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন, বিএনপি সরকারের সঙ্গে বেইজিং দৃঢ়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে বর্তমানে চীন অনেক বড় একটা ভূমিকা রাখছে এবং সেই ধারাবাহিকতায় আজকের আলাপচারিতায় উঠে এসেছে চীন কিভাবে বাংলাদেশের রোড, ব্রিজ, টানেল, পোর্ট এই ধরনের খুব ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট প্রসেসে হেল্প করতে পারে। চীন বলেছে তারা ফ্যাসিলিটেট করতে চায় এবং রিজিওনাল স্টেবিলিটি ধরে রেখে বাংলাদেশে যেহেতু একটা গণতান্ত্রিক সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসছে, চীন মনে করছে যে আমরা যথেষ্ট স্টেবিলিটির মাধ্যমে আমাদের অর্থনৈতিক এবং উন্নয়নের অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং সেখানে একটা স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ওনারা ভূমিকা রাখতে চান। চীন সফরের শেষ দিন শুক্রবার দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের কথা রয়েছে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশিদের জন্য আবারও চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা। আবেদন করা যাবে আগামী 28 জুন থেকে। আজ নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী একথা জানিয়েছেন। আপাতত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনার 5টি ভিসা সেন্টার আবেদনপত্র গ্রহণ করবে। প্রায় 2 বছর বন্ধ ছিল ভারতের ট্যুরিস্ট ভিসা। 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশ ভারত সম্পর্ক তলানিতে গিয়ে থাকে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি আশ্রয় দেওয়ায় ঢাকার সঙ্গে সৃষ্টি হয় টানাপোড়েন। তখন বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দেয় ভারত। তবে সীমিত আকারে চালু ছিল মেডিকেল ভিসা।
চলতি বছরের 12 ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসার পর ঢাকা দিল্লি সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করে। এই অবস্থায় দীনেশ ত্রিবেদী ভারতীয় হাইকমিশনার হিসেবে ঢাকায় আসেন। বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশও করেন তিনি। পরে রাজধানীতে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন করেন নবনিযুক্ত হাইকমিশনার। গণমাধ্যমকে হাইকমিশনার জানান, পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। আমরা আনন্দের সাথে জানাচ্ছি, ভারতীয় ট্যুরিস্ট ভিসা কার্যক্রম আগামী রবিবার 28 জুন থেকে চালু করা হবে। মানবিক বিবেচনায় মেডিকেল ভিসা কার্যক্রম স্বাভাবিক থাকবে। We will continue to facilitate medical visas in urgent cases on humanitarian consideration and grounds. ভিসা চালুর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো জোরদার হবে বলে প্রত্যাশা করেন ভারতীয় দূত। বাংলাদেশে আমি ইন্ডিয়ার হাই কমিশন হিসেবে আজ থেকে আমার কাজটা আরম্ভ হল। যখন বর্ডারে আপনার সঙ্গে মুখোমুখি হয়েছিল, ওই সময় সবচেয়ে প্রথম প্রশ্ন আমাকে যা জিজ্ঞেস করেছিল, ওই প্রশ্নটা ছিল ভিসার কি হবে। ওই জিনিসটা আমার মাথায় ছিল। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় ভারতীয় ভিসা সেন্টারের মাধ্যমে ভিসার আবেদন জমা দেওয়া যাবে। পর্যায়ক্রমে অন্যান্য শহরে ভারতীয় ভিসা সেন্টারে এই কার্যক্রম চালু হবে বলেও জানিয়েছেন হাইকমিশনার। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ঢাকা দিল্লি সম্পর্কে বরফ গলতে শুরু করেছে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন বিজেপি নেতারা প্রায় বাংলাদেশ ও মুসলিম বিরোধী বক্তব্য দিয়ে আসছেন। এই অবস্থায় সম্পর্ক উন্নয়ন কতটা সহজ হবে ব্যাখ্যা করছেন দীপ্ত টেলিভিশনের আন্তর্জাতিক ডেস্কের ব্রডকাস্ট জার্নালিস্ট সাইফুর রহমান শিশির। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশে ঢুকে এই ঘোষণা দিয়েছিলেন যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আরও বেশি বন্ধুত্বপূর্ণ হবে, এবং আজকের একটি খবরে আমরা জানতে পেরেছি যে ভারতের যে ভিসা বাংলাদেশের জন্য বন্ধ ছিল, ট্যুরিস্ট ভিসা, সেটি আবারও চালু হচ্ছে খুব শিগগিরই। সুতরাং এখান থেকে দেখা যায় যে ত্রিবেদী যে ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণা বা সেই কথা রাখার কিছু উদ্যোগও তাদের পক্ষ থেকে দেখা যাচ্ছে। তবে পরিস্থিতি আসলে কতটা বন্ধুত্বপূর্ণ হয়েছে সেটি আসলে আমরা একটু বোঝার চেষ্টা যদি করি কিছু ঘটনা থেকে। গত 2-3 সপ্তাহ ধরে আমরা বাংলাদেশের সীমান্তে বেশ উত্তেজনা দেখতে পাচ্ছি। বিভিন্ন সীমান্তে অবৈধ বাংলাদেশি নাম করে বিভিন্ন দলে দলে মানুষকে সীমান্তে জড়ো করা, সেখানে বিএসএফ তাদেরকে পুশিং করার চেষ্টা করা এবং বিজিবি থেকে সেটা প্রতিরোধ করা, এ ধরনের কিছু ঘটনা কিন্তু আমরা কয়েকদিন ধরে দেখছি। বিধানসভায় দেওয়া বক্তব্যে শুভেন্দু অধিকারী দাবি করেছেন প্রায় 10,000-এর মতন অবৈধ বাংলাদেশিকে নাকি পুশিং করা হয়েছে, বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। যদিও পশ্চিমবঙ্গের বিরোধী যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তারা এর সপক্ষে দালিলিক প্রমাণপত্র চেয়েছেন এবং তার এই শুভেন্দুর এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি কলকাতার একটি এভিনিউয়ের নাম বদল করা হয়েছে, সুহরাওয়ার্দী এভিনিউ বা সোহরাওয়ার্দী এভিনিউ, এটার নাম পরিবর্তন করে রাখা হয়েছে গোপাল মুখার্জি রোড। এই যে সোহরাওয়ার্দী এভিনিউ যার নামে নামকরণ করা হয়েছে, তিনি হচ্ছেন আমাদের অবিভক্ত বাংলার সবশেষ প্রধানমন্ত্রী ছিলেন এবং মুসলিম লীগের অন্যতম একজন নেতা ছিলেন। কলকাতা পৌরসভার বক্তব্য হচ্ছে যে এই কলকাতায় যে 1946 সালে যে অনেক বড় একটি দাঙ্গা হয়, সেই দাঙ্গার অন্যতম হোতা হচ্ছেন সোহরাওয়ার্দী, এবং সেই দাঙ্গায় হিন্দুদের পক্ষের যে যিনি নেতা ছিলেন বা হিন্দুদেরকে যিনি সংগঠিত করেছেন বা এই আক্রমণ থেকে হিন্দুদেরকে বাঁচিয়েছেন, তিনি হচ্ছেন এই গোপাল মুখার্জি। এবং গোপাল মুখার্জির নামে হচ্ছে যে এখন এই এভিনিউয়ের নাম রাখা হলো। তবে আরও কয়েকটি বক্তব্য এসেছে। কেউ কেউ বলছেন যে না, আসলে এই হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামে এই এভিনিউয়ের নামকরণ করা হয়নি, বরং তার এক মামা ছিলেন যার নাম হচ্ছে হাসান সোহরাওয়ার্দী, তার নাম অনুযায়ী এটির নামকরণ করা হয়েছে এবং হাসান সোহরাওয়ার্দী ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আরও একটি জায়গায় বলা হয়েছে, অন্য আরেকজন গবেষক বা ইতিহাসবিদ তিনি দাবি করেছেন যে এই হাসান সোহরাওয়ার্দী কিংবা হোসেন সোহরাওয়ার্দী দুজনের কেউই না, ইনি হচ্ছেন উবায়দুল্লাহ সোহরাওয়ার্দী নামে আরেকজন ভদ্রলোক। ইনি সোহরাওয়ার্দী পরিবারেরই সদস্য, তবে ইনি অন্য আরেকজন মৌলভী।
তার নামে হয়তো এটির নামকরণ করা হয়েছে। সব মিলিয়ে আসলে ভারত বাংলাদেশ সম্পর্ক তো অবশ্যই 2024 সালের 5 আগস্টের পর একটি নতুন মোড় নিয়েছে। সেখান থেকে আবারও প্রতিবেশী দুই দেশের মধ্যে বন্ধুত্ব কতটা আবার আগের জায়গায় ফেরত আসবে সেটি আসলে আমরা দেখার অপেক্ষায়। কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্য রেখায় অবস্থান করা 9 জনের মধ্যে 2 শিশুসহ 6 জনকে ফিরিয়ে নিয়েছে ভারত। উন্মুক্ত স্থানে মানবেতর দিন পার করছে বাকি 3 জন। 14 জুন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রৌমারী উপজেলার 2টি সীমান্ত দিয়ে 9 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তারা শূন্য রেখায় অবস্থান নিতে বাধ্য হয়। এদিকে নওগাঁর সাপাহার সীমান্তে নারী ও শিশুসহ 9 জনকে ফেরত নিয়েছে ভারত। বুধবার ওই 9 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ, তবে বিজিবির বাধার মুখে তারা শূন্য রেখায় অবস্থান নেয়। আজ ভোর থেকে তাদের আর দেখা যায়নি। পাসপোর্ট, বিআরটিএ, বিচার সংশ্লিষ্ট সেবা, আইনশৃঙ্খলা ও ভূমি, এই 5টি খাতে সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সকালে রাজধানী ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ 2025 শিরোনামের এই প্রতিবেদন উঠে আসে। দেশের 18টি খাত ও সেবার উপর পরিচালিত জরিপের ভিত্তিতে 10 দফা সুপারিশ প্রণয়ন করেছে টিআইবি। সেবা খাতে দুর্নীতি কমাতে এবং নাগরিক সেবা আরও স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও জনবান্ধব করতে প্রতিনিয়ত কৌশলপত্র প্রণয়ন, সমন্বিত সরকারি সেবার পূর্ণ ডিজিটালাইজেশন এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে এই সংস্থাটি। পাসপোর্টের সেবাটাকে কিন্তু মোটামুটি ডিজিটালাইজ করার কথা বলা হচ্ছে। পুরো এন্ড টু এন্ড ডিজিটালাইজেশনটা হয় নাই, বা শুরু থেকে শেষ পর্যন্ত সেবাটাকে আপনার আধুনিক কি বলে যে ডিজিটাল করা হয় নাই, যে কারণে একটা ফাঁক বা একাধিক ফাঁক কিন্তু রয়ে গেছে, যার মাধ্যমে গ্রাহকদেরকে প্রতারণা করা হয়। এবং এই প্রতারণাটা করা হয় যারা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের একাংশের সাথে, দালালদের যোগসাজশে। সহজে পাসপোর্ট পাওয়া অনেকের জন্য বেশ কঠিন। পদে পদে দিতে হয় ঘুষ। ক্ষুব্ধ মানুষের কথা উঠে এসেছে দীপ্ত টেলিভিশনের আজকের জনতার কথায়। পাসপোর্ট সেবা পেতে দেশের 84.4% মানুষকে ঘুষ প্রদান করতে হয়, এমন এক তথ্য উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির জরিপে। সরকারি এই সেবা পেতে দেশের সাধারণ নাগরিককে কী ধরনের সমস্যায় পড়তে হয়, আজকে জানবো তাদের কথাই। পাসপোর্ট উঠাইতে গিয়ে মানে আগের একটা পাসপোর্ট ওটা সাথে আনতে হয়, তো ওটা আমি আনছিলাম না। মানে সেকেন্ড পাসপোর্টটা যখন আমি তুলি তখন ওটা বলছে যে তাহলে আপনি কিছু দেন, তাহলে আর ওটা লাগবে না। পরে আমি 500 টাকা দিছিলাম। যখন পুলিশ ভেরিফিকেশনের পার্টটা ছিল, তখন আমার ভেরিফিকেশনের জন্য যে পুলিশ অফিসারটা আসছিল, সে আমার কাছে চা পানি খাওয়ার টাকা চেয়েছিল। তো আই ডিডন্ট গেট যে আমার কাছে চা পানি খাওয়ার কেন টাকা চাবে, ওনার তো কোনো কষ্টই হয় না। উনি জাস্ট দেখবে, আমাকে ইনফরমেশন জিজ্ঞেস করবে, শেষ। তখন বলে যে তার এই চাকরির জন্য তাকে এক্সট্রা টাকা দেওয়া হয় না, এই কারণে হচ্ছে তার চা পানি খাওয়ার জন্য কিছু খরচ দিলে ভালো হয়। এক এক দিন এক এক রকম ভুল ধরে আমার। ফার্স্টের দিন এক রকমের ভুল, সেকেন্ড দিন আরেক রকমের ভুল, মানে সব একসাথে বলে না, একদিন একটা বলে, যেন আমি বাধ্য হইয়া দালালের শরণাপন্ন হই। ডকুমেন্টে যেরকম অ্যাড্রেসের বিষয়গুলো যে এনআইডি মতো হতে হবে, ওই জিনিসগুলো একটু ক্লারিফাই করা থাকলে হ্যাসেলটা আরও কমে আসবে। পাসপোর্ট প্রিন্ট হচ্ছে, যেটা হচ্ছে আগারগাঁও থেকে। এই কাজটা যদি স্বয়ং সম্পূর্ণ যদি গাজীপুর থেকে আজকে করা হতো, তাহলে আমাদেরকে গাজীপুর থেকে এ পর্যন্ত আসতে হতো না। বিভিন্ন জায়গায় টাকা দিতে হচ্ছে। আমি জানি সরকারি অনুদানে 5,056 টাকা, কিন্তু সেখানে আমাকে 10 থেকে 12,000 টাকা ক্রস করতে হয়, কিন্তু অনেক ঘোরাঘুরি করে অনেক কাগজপাতি হাবিজুবি লাগে। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আজ জাতীয় সংসদে প্রাণবন্ত আলোচনা হয়েছে। বিরোধী দলীয় সদস্যরা এই বাজেটকে ঋণের চাপে ফেলার উদ্যোগ বলছেন, আর সরকারি দলের সদস্যদের দাবি বাজেট জনবান্ধব হয়েছে। মাননীয় সদস্যবৃন্দ, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের 15তম দিনে 2026-27 অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। এ সময় তারা প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনায় অংশ নিয়ে এনসিপি দলীয় দুজন সংসদ সদস্য বলেন, প্রস্তাবিত বাজেটের মাধ্যমে দেশ ঋণের চাপে পড়বে, পূরণ হবে না রাজস্ব আদায়ের লক্ষ্য।
এই বাজেটটা ঘোষণা করার আগেই সরকার তার এই 3 মাসের সময়কালের মধ্যেই 2 দফায় তারা বিদ্যুৎ এবং জ্বালানির দাম তারা বৃদ্ধি করেছেন। এবং যখন বিদ্যুৎ এবং জ্বালানির দাম বৃদ্ধি করা হয়, পাশাপাশি এই জিনিসটা পরিবহন সেক্টরে যেমন প্রভাব ফেলে, তেমনি করে উৎপাদনের ব্যয় বৃদ্ধি করে সমস্ত জিনিসপত্র দিতে দামগুলো বৃদ্ধি হয়ে যায় মাননীয় স্পিকার। অর্থাৎ সরকার শুধু বাজেট ঘোষণা করার পরে জিনিসের দাম বেড়েছে ব্যাপারটা এমন নয়, সরকার ক্ষমতা গ্রহণ করার পরেই বাজেট ঘোষণার আগে থেকেই জিনিসপত্রের দাম বাড়ানোর যে মেকানিজম সেটা শুরু করেই বাজেট ঘোষণায় বসেছে মাননীয় স্পিকার। সারা দেশে বা বিগত রাজস্ব কালেকশনের যদি আমরা হিস্ট্রিটা দেখি, 10 থেকে 12% জায়গায় সরকারের কাছে এমন কি মেকানিজম রয়েছে যে মেকানিজমের মধ্য দিয়ে প্রায় আমরা 75% আমরা রাজস্ব নতুন করে আমরা সংগ্রহ করতে পারবো মাননীয় স্পিকার। অন্যদিকে সরকার দলীয় সংসদ সদস্যরা বলেন, সরকারের সঠিক নীতির কারণে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। বাজেটে অর্থমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীকে গুরুত্ব দিয়েছেন। বাজেটের মূল 3টে ব্যাপার খুব সামনে এসেছে। একটা শিক্ষা, সবচেয়ে বেশি বাজেট হয়েছে। তারপরে হলো নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা। শিক্ষাতে 1,37,000 কোটি, সামাজিক নিরাপত্তা 1,44,000 কোটি, তারপরে স্বাস্থ্য হলো 69,000 কোটি। এত বড় বাজেট, এত ব্যাপক ভাবে সমস্ত দিক রক্ষা করে একটা বাজেট দেওয়া। সরকারের সঠিক নীতিমালার কারণে দেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে। আমি মনে করি এই বাজেটে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে চাঙ্গা করবে এবং লাখ লাখ শিক্ষিত তরুণদের জন্য নতুন কর্মস্থানের পথ উন্মুক্ত করবে। এটা আমি মনে করি না খুব বেশি ত্রুটি আছে। রাতে ডেপুটি স্পিকার কায়সার কামাল 27 জুন সকাল 11টা পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি করেছেন। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে এক মা ও তার 3 মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 3 মেয়ের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বৃহস্পতিবার সকাল 9:30টায় ধানহাটা ডাকাতিয়া নদীর পাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন শাহিনুর বেগম, তার বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমা আক্তার, ছোট মেয়ে শিফা আক্তার এবং ইকরা আক্তার। তাদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের গণপিটুনিতে হামলাকারী নিহত হয়েছে। কী কারণে মা ও তার 3 মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি পুলিশ। হামের উপসর্গ নিয়ে দেশে একদিনেই আরও 9 শিশুর মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। এতে বলা হচ্ছে, বৃহস্পতিবার সকাল 8টা থেকে আগের 24 ঘন্টাতে 9 রোগীর মৃত্যুর পাশাপাশি নতুন আক্রান্তের সংখ্যাটা 945 জন। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে 698 শিশুর প্রাণ গেল। এই সময়ে হামের উপসর্গ নিয়ে 80,000-এর বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। কুড়িগ্রামে ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, তবে তা এখন পর্যন্ত বিপদসীমার নিচেই রয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে বিভিন্ন চর ও নিচু এলাকার কাঁচা রাস্তা এবং মৌসুমি ফসলের জমি। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আজ ভোরে সেতু পয়েন্টে ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 1.05 সেন্টিমিটার, শিমুলবাড়ি পয়েন্টে 1.02 সেন্টিমিটার, পাটেশ্বরী পয়েন্টের দুধকুমারের পানি 67 সেন্টিমিটার এবং কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 29 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও ব্রহ্মপুত্রের নুনখাওয়া এবং চিলমারি পয়েন্টে পানি ধীর গতিতে বৃদ্ধি পেলেও তা বিপদসীমার নিচেই রয়েছে। এদিকে পাহাড়ি ঢলে গাইবান্ধার ব্রহ্মপুত্র, যমুনা ও তিস্তা নদীর পানি বৃদ্ধির সঙ্গে দেখা দিয়েছে নদীর ভাঙন। সেখান থেকে আরও জানাচ্ছেন সহকর্মী আতোয়ার রহমান রানা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে উত্তরের জেলা গাইবান্ধার সবকয়টি নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গাইবান্ধার ব্রহ্মপুত্র, তিস্তা এবং যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু চরাঞ্চলের এলাকাগুলোতে নদী ভাঙ্গন তীব্র আকারে ধারণ করেছে। আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি এটি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের রসুলপুর এলাকায়। এখানে কিন্তু গতকাল থেকে নদী ভাঙ্গন দেখা দিয়েছে।
তাহলে ভাগে আমার খুব চাকরি করছি আমার ঘরের তাক তাক সবই গেল বেড়ে থাকলে নাহলে 10 কাঠা জমি চলে গেল আরো ফার ধরছে সমান ভাঙতিছে আমি আজকে আইসি কাউলাকালি শুনে এসে দৌড়ি আসি এদিকে দাঁড়িয়ে থাকতে এক করে গেল এটি নাহলে 15 কাঠা মাটি একদম চলে গেল বাল বাচ্চা নিয়ে ঘরের মধ্যে শুয়ে থাকি আজ আর ঘুম ধরে না কখন নদী ভেঙে যায় আমরা বাল বাচ্চা বাঁচাবার পাই কি না পাই এখন যদি আপনারা তাড়াতাড়ি নদীতে একটু বান্ধি দেন তাহলে আমরা বাঁচতে পারি। এই জমিটা আমার আজকে এখানে আমি সকাল থেকে বসে থাকতে আমার 1 বিঘা জমি চলে গেল। ইউনিয়নের বোর্ড কেউ আসে নাই, কোনো খবর নিচ্ছে না। সকাল থেকে কিন্তু এই ভাঙনটি তীব্র আকার কিন্তু ধারণ করেছে। এই নদীর পাশে অতিরিক্ত বালু উত্তোলন এবং পানি উন্নয়ন বোর্ড আসলে জিও ব্যাগ বা সিসি ব্লক না দেওয়ার কারণে কিন্তু এই নদী ভাঙন দেখা দিয়েছে। 1 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এই নদী ভাঙনটি দেখা দিয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা আসলে আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে তারা এই নদী ভাঙনের বিষয়ে খোঁজখবর রাখছেন এবং ভাঙন এলাকাগুলো পরিদর্শন করে জিও ব্যাগ চালানোর কিন্তু আশ্বাস দিচ্ছেন। সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 2 বিঘা জমি কিন্তু তারা আসলে নদীগর্ভে বিলীন হয়েছে। তো এই ছিল আমার কাছে নদী ভাঙনের গাইবান্ধা থেকে সর্বশেষ তথ্য। মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ABM আবদুল্লাহর এমিরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে তাঁকে 2024 সালের 20 জুন থেকে এমিরিটাস অধ্যাপকের বিপরীতে নেওয়া বেতন এবং ভাতা ফেরত দিতে বলা হয়েছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ মোস্তফা কামালের সই করা অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের 92তম সিন্ডিকেট সভায় সিন্ডিকেটের একজন সদস্যের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এমিরিটাস অধ্যাপক নিয়োগ অধ্যাদেশ সংশোধন করা হয়। একই সিন্ডিকেটে এমিরিটাস অধ্যাপক নিয়োগ অধ্যাদেশ সংশোধন করে পুনরায় ডাক্তার ABM আবদুল্লাহকে আজীবনের জন্য নিয়োগ দেওয়া হয়, যা ছিল বিধি বহির্ভূত। আম উৎপাদনে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জকে পেছনে ফেলে এখন শীর্ষে রয়েছে নওগাঁ। জেলার ব্যানানা, মিয়াজাকি, বাড়িফোর এবং আম্রপালি সহ বিভিন্ন জাতের আম রপ্তানি হচ্ছে। চলতি মৌসুমে নওগাঁয় আমের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 4,21,000 মেট্রিক টন। প্রতি বছরই নওগাঁর বিভিন্ন উপজেলায় শত শত হেক্টর জমিতে নতুন করে আম বাগানের সৃষ্টি হচ্ছে। তবে প্রতি বছর নওগাঁতে যে পরিমাণ আম উৎপাদন হচ্ছে সেই পরিমাণ আম সম্পূর্ণ বাজারজাত না হওয়ার কারণে নওগাঁর আম চাষিরা অনেকটা লোকসানের মুখে পড়ছে। দেখতেছেন এটা হলো থাইল্যান্ড ব্যানানা। এই আমটি আমরা বিদেশে পাঠানোর জন্য খুবই পরিশ্রম করে একবার সুন্দর কালার করছি। আরও আছে আমাদের রূপালী আছে, বাড়িপুর আছে। এই আমগুলো আমরা কঠিন পরিশ্রম করে করছি। এই আমগুলো যদি আমরা ছাপার কিংবা আমাদের এখানে বাজারে বিক্রি করি তাহলে কিন্তু আমাদের প্রচুর লস হয়ে যাবে। আমাদের পরিশ্রম করা হলে আমগুলো যেন আমরা বাইরে পাঠাতে পারি। যে পরিমাণে আম রপ্তানি হচ্ছে এই নওগাঁ জেলা থেকে দেশের বাইরে, এটা যদি আরও বেশি পরিমাণে হতো বা ওরা নিত তাহলে নওগাঁ জেলার জন্য ভালো হতো। গত কয়েক বছর ধরে নওগাঁর যে আম রয়েছে সে আমগুলো বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। বিশেষ করে নওগাঁর বাগানে উৎপাদিত ব্যানানা, ম্যাঙ্গো, মিয়াজাকি এবং আমরুপালি সহ বাড়িফোর জাতের আমগুলো বিদেশে রপ্তানি হচ্ছে। চলতি বছর নওগাঁ থেকে 280 মেট্রিক টন আম বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা চাপাইকে পিছনে ফেলে বরাবরই মনে হচ্ছে যে সামনে আমরা আরও এগিয়ে যাব, কিন্তু দুঃখজনক হলেও সত্য আম রপ্তানির ক্ষেত্রে আমরা নওগাঁ বিশেষ করে সাপাহারে তো আম উৎপাদনের শীর্ষে। এখানে সাপাহারে যদি আমাদের একটা স্পেশাল কোটা থাকে তাহলে আমরা সেক্ষেত্রে আম রপ্তানিটা বিদেশে করতে আমাদের জন্য সুবিধা হবে। নওগাঁর আম চাষিদের দাবি যেন নিজস্ব বরাদ্দ দিয়ে নওগাঁ থেকে প্রতি বছরই অনেক বেশি পরিমাণ আম বিদেশে রপ্তানির উদ্যোগ সরকার গ্রহণ করে। তাহলে নওগাঁতে আমের যে গুণ, আমের যে সুনাম রয়েছে সে সুনামটি আরও দ্রুত বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়বে এবং নওগাঁর আম চাষিরা আম উৎপাদন করে যেমন লাভবান হবেন, পাশাপাশি নওগাঁর যে অর্থনৈতিক ব্যবস্থা সেটিও আম বিদেশে রপ্তানি করে সে অর্থনৈতিক ব্যবস্থা আরও চাঙ্গা হবে, এমনটি দাবি জানিয়েছে নওগাঁর আম চাষিরা। মোহাম্মদ আব্দুর রউফ, দীপ্ত টিভি, নওগাঁ। আন্তর্জাতিক প্রসঙ্গ। পরপর 2টি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ভেনেজুয়েলা। রিক্টার স্কেলে মাত্রা ছিল 7.5 এবং 7.2। ভয়াবহ এই ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত 164 জন নিহতের তথ্য পাওয়া গেছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। কারণ হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য অনুযায়ী
বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6টা 4 মিনিটে কারাকাস থেকে প্রায় 284 কিলোমিটার পশ্চিমে 7.2 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে কারাকাস থেকে প্রায় 293 কিলোমিটার পশ্চিমে 7.5 মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। ভয়াবহ এই ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছে রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ে লাল গালিচা অভ্যর্থনা জানালেন চীনের প্রধানমন্ত্রী। দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠক, বিভিন্ন ক্ষেত্রে 13 সমঝোতা স্মারক সই। বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে বর্তমানে চীন অনেক বড় একটা ভূমিকা রাখছে এবং সেই ধারাবাহিকতায় আজকের আলাপচারিতায় উঠে এসেছে চীন কিভাবে বাংলাদেশের রোড, ব্রিজ, টানেল, পোর্ট এই ধরনের খুব ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট প্রসেসে হেল্প করতে পারে। প্রায় 2 বছর পর বাংলাদেশের নাগরিকদের জন্য আবারও চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা। আবেদন করা যাবে 28 জুন থেকে, জানালেন নবনিযুক্ত হাই কমিশনার। To announce that we are resuming our normal visa applications for tourist visas. পাসপোর্ট, বিচার সংশ্লিষ্ট সেবা, আইনশৃঙ্খলা এবং ভূমি সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাত, বলছে টিআইবি। অনিয়ম রোধে নাগরিক সেবায় জবাবদিহি নিশ্চিতের পরামর্শ। একটা ফাঁক বা একাধিক ফাঁক কিন্তু রয়ে গেছে, যার মাধ্যমে গ্রাহকদের প্রতারণা করা হয়। উত্তরাঞ্চলে ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা ও ধরলার পানি বাড়ছে, সঙ্গে নদী ভাঙন। তলিয়ে গেছে বিভিন্ন চর, নিচু এলাকার কাঁচা রাস্তা এবং মৌসুমি ফসলের জমি। শক্তিশালী 2 ভূমিকম্পে মৃত্যুপুরী ভেনেজুয়েলা। এখন পর্যন্ত 1.5 শতাধিক মানুষের প্রাণহানি, হাজার হাজার মানুষ নিখোঁজ। দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।